কি হলো? কি হয়েছে? জামাই সব লুটে নিয়েছে? সমস্ত যত আমার ঘরের যত জিনিস ছিল দামি দামি সব আজকে আমাকে লাঠি মেরে দিয়েছে। আসছি অত্যন্ত একটা নির্মম ঘটনা নিয়ে আপনাদের সামনে। আমরা তো অনেক বড় বড় কথা বলি, আমরা দেখাবো যে একজন একেবারে মৃত্যু শয্যায় থাকা একজন মহিলার সমস্ত কিছু লুটে নিয়ে তারপর তাকে কিভাবে নিঃসঙ্গভাবে তাকে ফেলে রাখা হয়েছে, কিভাবে কষ্টের মধ্যে তার জীবন চলছে, তার ইতিবৃত্ত নিয়ে খুব শীঘ্রই আমরা তিতুমিরের অন্তর্তদন্ত নিয়ে আসছি। দেখতে থাকুন। আমাকে পথের ভিখারি করে দিল আমাকে। আমি আজকে টাকার অভাবে আমার দেহ একদম সব অচল হয়ে গেছে, চলতে পারি না, হাত চলে না, পা চলে না, সব অচল আমার। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা একটা বেদনা বিদুর হয়ে ওঠার মতন একটা সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সম্পত্তি হাতিয়ে নিয়ে মাকে মৃত্যুর মুখে ঠেলল মেয়ে জামাই। মানবিকতা কোথায়? মায়ের সই নিয়ে বাড়ি জমি নিজের নামে করে নিয়েছিল মেয়ে জামাই। এখন সেই মা যখন মৃত্যু শয্যায়, তখন এই মেয়ে জামাই খবরটুকুও নেয় না। নিউ ব্যারাকপুর থানার রীতা বিনা অ্যাপার্টমেন্টের এই ঘটনার সামনে আনলো সন্তান পিতামাতা সম্পর্কের এক নিষ্ঠুর ছবি। প্রতিবেশীদের দাবি শেষ কয়েক মাস বিনা চিকিৎসায় পড়ে আছেন বৃদ্ধা মা। দেখুন, আমরা শুনি যে ছেলেরাই বোধহয় মায়ের ওপর অত্যাচার করে, মায়ের সম্পত্তি নিয়ে নেয়, মেয়েরা মাকে বোধহয় শেষ পর্যন্ত দেখে। কিন্তু এখানে কাঠগড়ায় কিন্তু মেয়ে আর জামাই। একজন বয়স্ক মানুষ, বয়স্ক প্রবীণা নাগরিক বিষ্ণুপ্রিয়া মণ্ডল, তার থেকে তার সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি সমস্ত কিছু লিখিয়ে নিয়েছিল তার মেয়ে রীনা সাহা এবং তার জামাই দেবাশিস সাহা, একাধিক গুণে গুণান্বিত এই ব্যক্তি। আচ্ছা, আগে আপনারা একটু দেখুন না সেই মায়ের কান্না। আমাদের তো চোখে জল এনে দিয়েছে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। এই যে মায়ের ওপর অত্যাচার, আমরা মনে করি এটাও একটা ক্রাইম, এটাও একটা অপরাধ, এটাও একটা অন্যায়। সমাজে যদি জাগরণ না ঘটে, সমাজের জাগরণ না ঘটলে কিন্তু এইসব অন্যায়কারীদের মুখোশ কখনই খোলা যাবে না। আসুন আমরা সেই মায়ের, বৃদ্ধা মায়ের কথা আপনাদেরকে শোনাই। যদি আপনারা নিজেরা চোখের জল ধরে রাখতে পারেন, আমাদেরকে বলবেন যে হ্যাঁ সত্যি আপনারা একটা খবর তুলে ধরেছেন, যদি আপনারা মনে করেন। আসুন কথা না বাড়িয়ে আজকে সেই অসহায় মা বিষ্ণুপ্রিয়া মণ্ডল, যিনি বিছানায় শুয়ে আছেন, কেউ নেই তার চারিপাশে, অন্ধকার, ওপরে একটা ভন ভন করে পাখা ঘুরছে, আর তার এক পাশে রয়েছেন গুরুদেব ওঙ্কারনাথ ঠাকুরের একটা পুস্তক, এক পাশে রয়েছেন কপালের তিলক, আর বিছানায় শুয়ে আছেন বিষ্ণুপ্রিয়া মণ্ডল। দেখুন সেই ভিডিও চিত্র, যা দেখলে আপনাদের চোখ দিয়ে জল আসতে বাধ্য। দেখুন দেবাশিস শাহকে আমার জামাই, আচ্ছা। কিন্তু একে জামাই পরিচয় দিতে ঘৃণা করে। এখন আমার সঙ্গে এত দুর্ব্যবহার করেছে না, সে বলছে যে আমার স্বামী যখন মারা যায়, আমার একটা ছেলে, তা স্বামী যখন মারা যায় তখন ছেলে চাকরি করে বাইরে ট্রান্সফার করে দিল জব্বলপুরে, তো চলে গেল, স্বামী তো চলে গেল। তারপরে
আমি একা একা হয়ে গেলাম। জামাই যে এত শত্রুতা করবে আমি বুঝতে পারিনি। জামাই আমার ঘরে ঢুকলো, ঢুকে দেখুন আমার যত যাবতীয় আমার টাকা পয়সা, আমার স্বামী যত আমার জন্য যা সব ব্যবস্থা করে গেছিলো সব নিয়ে গেল, বাড়ির দলিলটা নিয়ে গেল, টাকা পয়সা যত আছে, আমার গয়না 60 ভরি গয়না ছিল, গয়না আমার ঘরে ছিল। আমার মেয়ে এসে একদিন বলছে যে তুমি একা থাকো, এই এতগুলো গয়না এখানে থাকবে, তাহলে কত বলা যায় না কে কখনই করে, তাহলে আমার তো লকার আছে, আমি লকারে নিয়ে রেখে দিই তোমার গয়নাগুলো। আমি বিশ্বাস করেছি, তা ও গয়নাগুলো সব নিয়ে গেল, আমার 50-60 ভরির মতো গয়না আমার সে নিয়ে গেল, সব গয়নাগুলো সব নিয়ে ও লকারে রাখলো। তাই আমি তো ভাবিনি যে ও যে নিয়ে গেল, যে একেবারে সব একেবারে নিয়ে গেল, সেটা তো বুঝতে পারিনি আমি। মেয়ে যে মার সঙ্গে এরকম শত্রুতা করবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। এখন ভাবছি যে শত্রু মেয়ে তাহলে শত্রুতা করতে পারে তাহলে আমার সঙ্গে। সেই করলো, টাকা পয়সা যত আসলে ব্যাংকে যত টাকা পয়সা ছিল, আমার যত ফিক্সড ডিপোজিট ছিল, সব সার্টিফিকেট সুটিফিকেট সমস্ত নিয়ে গেল। বাড়ির দলিলটা ছিল এই আলমারিতে, দলিলটা নিয়ে গেল। তারপরে আপনার করলো, মাথাটা ঘোরে, আমার করতে পারি না, ঠিক করতে পারি না, দলিলটা নিয়ে গেল। আমাকে পথের ভিখারি করে দিল আমাকে। আমি আজকে টাকার অভাবে আমার দেহ একদম সব অচল হয়ে গেছে, চলতে পারি না, হাত চলে না, পা চলে না, সব অচল আমার। আমার টাকার অভাবে আমি করতে পারি না। আমার স্বামী আমার সব জন্য করে গেছিল। আমার এই ফ্ল্যাটটা আমার নামে, আমার ছেলের নামে করেছে এই ফ্ল্যাটটা। সে আমার কাছ থেকে জোর করে ফ্ল্যাটটা, আমার জামাই বলতে ঘৃণা করে এখন, জোর করে আমার কাছ থেকে সই করে নিয়ে ফ্ল্যাটটা করে নিল, ওর নামে ফ্ল্যাটটা করে নিল। এখন আমি পথের ভিখারি হয়ে গেলাম। আপনাকে দেখাশোনা করে না? এই যে আপনার যে দেবাশিস যে আপনার সমস্ত টাকা পয়সা যা ছিল সব তো নিয়েছে, এখন কি আপনাকে কোনো দেখাশোনা করে? এই বাড়ি মুখ দেখে না, আমার সম্পর্ক কোনো রাখে না, বলে দিয়েছে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বলেছে মুখে বলে দিয়েছে সম্পর্ক নেই আমার সঙ্গে। আমাকে একদম পথের ভিখারি করে দিয়েছে। আজকে আমি একটা পয়সা দিয়ে কিছু করতে পারি না, আমি আর অচল হয়ে গেছি। উঠে তো মানে বসতেও পারেন না ঠিক? উঠে বসতে পারেন? কি করব বলছি, উঠতে পারেন, উঠে বসতে পারেন? আমি বুঝতে পারি, মানে হাঁটাচলা করতে পারেন? হাঁটাচলা করতে পারেন? নিজের করার কথা বলছেন? হ্যাঁ, ওই কোনো রকম কোনো একটুখানি, কোনোদিন ভাত খাই, কোনোদিন পোড়া ভাত খাই, করতে পারি না। ছেলে তো এখন ছেলের বউ থাকে এখন কৃষ্ণপুর, ওরা তো রোজ এখানে গিয়ে করতে পারে। ছেলে সপ্তাহে আসে, শনিবার করে আসে, চলে আসে। আমার তো আমাকে এই অবস্থা করে গেছে। আমার একটু ব্যবস্থা করেন আপনারা, আমাকে একটু ব্যবস্থা করে দিন, আমাকে একটু ব্যবস্থা করে দিন, আমি যাতে আমি করতে পারি। আমার সমস্যা নিয়ে এখন আমাকে লাথি মেরে ফেলেছে। এই দেবাশিস আর মেয়ে, আমার 2 জন মেয়ে আমার বলতে এখন ঘৃণা করে। নিজের মেয়ে যে এরকম করতে পারে আমি তার জীবনে দেখিনি, ভাবিও নি। তাই বুঝছে। আপনি এখানে একাই থাকেন? একা। সারা রাত? সারা রাত একাই থাকেন? কেউ দেখাশোনার জন্য আসে না? ওই ছেলে আসে সপ্তাহে একদিন, অফিস করে। তো আপনার জামাই তো এখানে থাকে, যে আপনার টাকা পয়সা সব নিয়েছেন, সে আসে না তো এখানে? কোনো সম্পর্কই রাখে নেই কোনো।
আমার যত ঘরের জিনিসপত্র ছিল দামি দামি সব নিয়ে গেছে সব। আমার এখন আপনি কি চাইছেন? আমি একটা ব্যবস্থা করতে দিন আমার একটা, এই যে আমি এখন অচল হয়ে পড়ে আছি, এখন কি করব আমি এখন? মানে আপনার যে টাকা পয়সা বা যে হ্যাঁ সার্টিফিকেট টাকা পয়সা, হ্যাঁ আমার যত সার্টিফিকেট বাড়ির দলিলটা পর্যন্ত নিয়ে গেছে সব, বললাম না, সব নিয়ে গেছে ঘরের থেকে আমার। আমি এখন ফাঁকা পড়ে আছি, কিচ্ছু নেই আমার। আমি কি দিয়ে জীবন কাটাবো সেই ভাবছি। আমি ঠাকুরকে ডাকছি যে আমাকে একটু তুলে নাও ঠাকুর, আমি তো, আমার একটা ব্যবস্থা করে দিন আপনারা, একটু ব্যবস্থা করে দিন আমাকে। করতে পারি দেখছি। হ্যাঁ? আপনার নাম কি? আমার নাম বিষ্ণুপ্রিয়া মণ্ডল। বিষ্ণুপ্রিয়া মণ্ডল। হ্যাঁ। আপনারা শুনলেন মায়ের কথা। আচ্ছা আপনারাই বলুন, বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখিয়ে নিয়ে এই অবহেলা কি মেনে নেওয়া যায়? যায় কি? আমাদের কিন্তু মনে হয় যায় না। অবিলম্বে এই বৃদ্ধা মায়ের ওপর যে নিষ্ঠুরভাবে অত্যাচার করেছেন, যে নিষ্ঠুর ছবি ভেসে উঠেছে আমাদের রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের ক্যামেরায়, সেই ছবি দেখার পরে যদি আপনারা আওয়াজ তুলতে চান, জাগরুক হতে চান, আওয়াজ তুলবেন। গ্রেপ্তার চাই দেবাশিস শাহ এবং তার স্ত্রী রিনা সাহার। নিউ ব্যারাকপুর থানার আইসি সুপ্রিয় কুণ্ডু অত্যন্ত মেধাবী একজন পুলিশ ইন্সপেক্টর, নিষ্ঠাবান এবং কর্মের প্রতি প্রচণ্ড দায়বদ্ধতা। আমরা তার নজরে এনেছিলাম এই ছবি, এই ভিডিও। তিনি দেখার পরেও বলেছেন যে এর বিচার হওয়া দরকার আছে, এর নিরপেক্ষ তদন্ত হওয়ার দরকার আছে। যে মা তার পেটে রেখে সন্তানকে বড় করলেন, যে মা সন্তানকে স্কুলে নিয়ে গেলেন হাত ধরে মেয়েকে, যে মা মেয়েকে বড় করে বিয়ে দিলেন, সেই মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে মাকেই আজ মৃত্যুর শয্যায় ঠেলে দিল মেয়ে জামাই। কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে কিন্তু তিনি আমাদের জানিয়েছেন, বলেছেন। আমরা খুশি হয়েছি যে এমন পুলিশ অফিসারই চাই, যে পুলিশ অফিসাররা অন্তত গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য রাজধর্ম পালন করবে। আমরা অপেক্ষায় রইলাম যে এই যে বিষ্ণুপ্রিয়া মণ্ডল, তিনি যে আর বাকি জীবনটা বাঁচবেন, সেই বাকি জীবনটা যাতে অত্যন্ত ভালোভাবে বাঁচতে পারেন, চোখের জল ছাড়া বাঁচতে পারেন, অন্তত দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারেন, অন্তত তার মাথায় হাত বোলাতে তার মেয়ে না আসলেও তাতে তিনি বাকি জীবনটা যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারেন, সেইটুকু আবেদন নিয়েই আজকের আমাদের এই প্রতিবেদন। এটাকে শুধু প্রতিবেদন মনে করবেন না, এটা আমাদের একটা করুণ আর্তি আওয়াজ। এই নিউ ব্যারাকপুর থানার রীতা বিনা অ্যাপার্টমেন্টে যে অমানবিক নিষ্ঠুর ঘটনার ছবি আপনাদের তুলে ধরলাম, যদি আপনারা মনে করেন সকলকে জানানোর জন্য, শেয়ার করবেন। দিদি এনার সঙ্গে কি হয়েছিল? ওনার সাথে ওনার তো সব কিছু নিয়ে নিয়েছে। আর হচ্ছে যে পাশের এখানটা দুটো রুম আছে, আর একটা রুম হচ্ছে ওনার কারেন্ট ফারেন্ট সব কেটে দিয়ে গেছে, যে ওইটা নাকি ওনার নামে, মানে মেয়ে নিয়ে নিয়েছে, মেয়ের নামে। মেয়ে হচ্ছে ওখানে কেউ থাকতেও দেবে না, কাউকে ঢুকতেও দেবে না, তার জন্য কারেন্টটা পুরো কেটে দিয়েছে, ওখানে ঢুকতে দেয় না। আর হচ্ছে আমি মাঝে মাঝে আসতাম ওনাকে একটু দেখতে, ওনার ফোন টোন করতো যদি তাহলে আসতাম, সেটাও বারণ করে দিয়েছে যে যেন না আসে। সেই জন্য অনেক দিন গেটে তালা মারা ছিল, আমাকে আসতে দিত না। ওনার কাজের মহিলা মাঝে মাঝে আসে, ওনাকে একটু খাবার দাবার দিয়ে যায়, ব্যাস এইটুকু, আর কেউ দেখতে টেকতে আসে না, তাও অনেক দিন পরে। হ্যাঁ আমি উল্টো দিকেই থাকি, আমাকে ফোন করলেই আমি চলে আসি। খুব অসহায় অবস্থায় থাকে সব সময়, নিজে নিজেই ওঠে রান্না করে। না 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 হ্যাঁ দেবাশিস দা তো কদিন বারণ করে দিয়েছিল, গেটই খুলতো না। মানে আমি 3-4 মাস পুরো ঢুকেই নি, খবরই পেতাম। হ্যাঁ সম্পত্তি তো নিয়ে নিয়েছে, যা ছিল সব নিয়ে। হ্যাঁ হ্যাঁ ছেলে আসার পর থেকে আরো বেশি হচ্ছে, ওনার উপরে বেশি অত্যাচার করেছে। ছেলে অনেকদিন ছিল না,
তার জন্য ছেলে মানে যখন আসলো ওনাকে, তখন হচ্ছে ছেলে যখন এসে যখন দেখছে এখানে থেকেছে, তখন আরও মানে একেবারেই মানে ছেলেকে সহ্যই করতে পারে না, মাকেও সহ্য করতে পারে না, মানে চাচ্ছে যে ছেলে এখান থেকে চলে যাক, ফ্ল্যাটটা উনি নিজের নামে নিয়ে নিক ব্যাস। সেই জন্য বলেছে বাবার সম্পত্তি 2 ভাগ হবে, 2 ভাগ হবে বলে উনি একটা ফ্ল্যাটের পাশের যে ফ্ল্যাটটা সেখানে হচ্ছে কারেন্ট কাটা আছে, সেখানে কেউ ঢুকতে দেয় না, মাসিমা একটা ফ্ল্যাটেই থাকে। এবার ছেলে এসে কি করবে, ছেলে যদি এসে নাই থাকতে পারে, 2 স্বামী স্ত্রী এসে যদি তারা যদি নাই থাকতে পারে, এখানে একটা রুমে মাসিমা থাকে আর একটা রুমে যদি না ঢুকতে দেয় কারেন্ট কাটা, তাহলে ওনারা এসেই বা কী করবে, এখানে কি করে থাকবে? সেই জন্য উনি মাসে 1 দিন করে আসে, সপ্তাহে 1 দিন করে আসে, সব কিছু যা যা লাগে সব কিছু কিনে দিয়ে যায়। আর দাদা মাঝে মাঝে আমাকে ফোন করে যে মাকে একটু দেখো, কিছু লাগলে, তখন আমি আবার ওই কিনে টিনে দিয়ে যাই, এইটুকু। তা হচ্ছে খুবই অসভ্য লোক, একেবারে একদম বাজে। উনি হচ্ছে সব মেয়েদেরকে শুধু উল্টোপাল্টা কথাবার্তা বলে, আর হচ্ছে মানে ওনার জন্য এখন মানে বাইরে বেরোনো খুব মানে মুশকিল হয়ে গেছিলো। তাও তো শ্যামলী দিয়ে রতনদা ছিল বলে আমাদের অনেকটা তাও আমরা মানে সাহস পেয়েছি কিছু বলার, নাহলে আগে তো কিছুই বলা যেত না ওনাকে। এই আপনার চোখের সামনে, ঘরের সামনে আপনি দেখছেন একটা অসহায় বৃদ্ধা মহিলাকে এরকম নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, এটা আপনি তো একজন নারী, আপনি এটা কি চোখে দেখছেন? এটা ভালো না তো, এটা তো খারাপ চোখেই তো দেখছি, এটা তো ভালো না। আমি মাসিমাকে জিজ্ঞেস করি যে ছেলে কি আসেনি, বা দিদিকে একটু ফোন করে ডাকেন বা কিছু, সে না ওনার যে সম্পত্তিগুলো হস্তগত করে যে জামাই, এটা তো ঠিক জানতাম না, কদিন আগে জানতে পেরেছি। তারপরে ওই বৌদি, ওই ওনার হচ্ছে ছেলের বউ এসে বলেছে যে একটা ঘরে ঢুকতে দেয় না, কারেন্ট কেটে দিয়ে গেছে, ওটা হচ্ছে ওর নামে। আর আমিও হচ্ছে ওনার বিনা অ্যাপার্টমেন্টে যাই, তো ওখান থেকেও আমি শুনেছি একজনের মুখে যে ফ্ল্যাটটা নাকি পুরোটাই দিদির নামে হয়ে গেছে। মানে এটা আমি ওনাদেরকে বলতে চাই না, আমি একজনের মুখ থেকে শুনেছি, আজকে আমি বললাম, কিন্তু এটা আমি কাউকে বলিনি এখন অবধি। হ্যাঁ, অবশ্যই সাহায্য করা উচিত। ওনার যেগুলো নিয়ে গেছে, ওনার টাকা পয়সা, সেগুলো দিয়ে উনি হচ্ছে ডাক্তার দেখাক, নিজে ট্রিটমেন্ট করুক, নিজে ভালো করে বাঁচুক, যে কদিন বাঁচবে নিজে ভালো করে বাঁচুক, এইটাই তো চাই। দিদি আপনার নাম? নীলিমা মিত্র। কিরকম অত্যাচার হয়েছিল? নমস্কার, আমি রীতা অ্যাপার্টমেন্টে থাকি। আমি ক্লাস 3-তে যখন পড়ি তখন আমি এই ফ্ল্যাটে আসি, তার মানে অনেক পুরনো বাসিন্দা আমি। মানে আমার বাবারা যখন ছিল তখন থেকেই কমিটি ছিল, কিন্তু এত হাইফাই ছিল না। কিন্তু আজ অবধি কোনো দিন দেখিনি এরকম অসভ্যতামি বা ঝগড়া, কারণ বাবা তো আজকে মারা গেছে, তো বাবা 76 ইয়ার্সে মারা গেছে। সবার সাথে মানে এই রীতা অ্যাপার্টমেন্ট বলো, বিনা অ্যাপার্টমেন্ট বলো, সবার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। কোনো দিন জানতাম না যে ফ্ল্যাটের কালচার এরকম হয়, কিন্তু বিগত কিছু বছর আগে থেকে যেই সব দেখতে পাচ্ছি, যেমন যখন হঠাৎ করে শুরু হলো রীতা বিনা আলাদা, নতুন করে সেক্রেটারি যখন এলো দেবাশিস সাহা নামে একজন, তো আমি ছোটবেলা থেকে কাকু কাকু বলেই জানতাম। তো হঠাৎ করে ওনার রূপটা দেখে আমি ঠিক মানতে পারিনি, কারণ ছোট থেকেই তো বড় হয়েছি, বিয়ে হওয়া, পড়াশোনা সব কিছু এখানে, কিন্তু হঠাৎ করে নিজের ফ্ল্যাটটাকেই না অচেনা লাগছিল। যে মানে কাকু জেঠু যাদের হাত ধরে বড় হওয়া, একই পাশের ফ্ল্যাটে গিয়ে জল খাওয়ার মানে সেই হঠাৎ করে দেখছি যে একে অপরের দিকে তাকাচ্ছে না, মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে রাস্তাঘাটে বেরোলে পরে মনে হচ্ছে যে এই আবার কি ফ্ল্যাটে, মানে এটা কি, যে এক একজনকে দেখছি হঠাৎ করে মুখ ঘুরিয়ে নিচ্ছে, কি না তোরা রীতা অ্যাপার্টমেন্ট, আমরা বিনা, এই দেখে তো বড় হয়নি, সবাই একসাথে ফাংশন, ছোটদের সাথে বড় হওয়া। আজকে হঠাৎ করে এই বাড়িতে মানে জানতে পারলাম যে দেবাশিস সাহার যিনি শাশুড়ি, তাকে এই অবস্থায় দেখে হঠাৎ করে চোখ দিয়ে জল বেরোতে আরম্ভ করলো। মানে আমি সত্যি ফ্ল্যাটের থেকে ছোট থেকে বড় হয়েছি, কিন্তু এইভাবে একজনকে এইভাবে দেখতে হবে আমি আশা করতে পারিনি, আমি লিটারালি আশা করতে পারিনি। কারণ আমার বাবা মাও হেজেড ছিল, তারাও মারা গেছে। আমি একজন সন্তান হয়ে আমি বলছি, আমার বাবা মাকে আমি যেভাবে মানে কি বলবো, যেভাবে টেক কেয়ার করেছি, যেভাবে করেছি, তো আমি ধিক্কার জানাই, আমি এখন লিটারালি ধিক্কার জানাই তার মেয়ের প্রতি, আমি ধিক্কার জানাই। আমার লজ্জা হচ্ছে যে আমি একটা মেয়ে, মানে আমি যদি রাখতে পারি তাহলে তারা কেন রাখতে পারবে না? তাদের থেকে তো আমি কম প্রতিভাবান, হয়তো পয়সাটা কম, কিন্তু মনটা বড়। তো যে একটা কথাই বলবো, যে নিজের মাকে দেখতে পারে না, সে
কোনো দিন কারোর হতে পারে না, কোনো দিন কারোর হতে পারে না। এই একটা কথাই আমি আপনাকে বলছি। তাহলে যে এই দেখুন এই অবস্থা, তাহলে কি করে তার থেকে এক্সপেক্ট করব যে আমাদের ফ্ল্যাটের লোকজনকে এক করবে, আমাদের সাথে একসাথে বড় হবে? উনি যে গালাগালি দিচ্ছেন বা বয়স্কদের মারতে যাচ্ছেন, এটাই ওনার কালচার। এই যে আত্মকেন্দ্রিকতা, এই যে আপনি যেগুলো বলছিলেন, এই যে আত্মকেন্দ্রিকতা, ধরুন এরকম একটা প্রবীণা নাগরিক যিনি একেবারে শয্যাশয়ী হয়ে আছেন, তার সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে, তার থেকে নিয়ে নেওয়ার পরে তাকে দেখা হচ্ছে না, এই যে একটা নির্মমতা, একদমই এইটাকে আপনি কিভাবে দেখেন? বর্বরতা, এটাকে আমি একদম দেখি হচ্ছে বর্বরতা। বলছি তো যে আমি ধিক্কার জানি, আমার লজ্জা হচ্ছে, কারণ আমিও একজনের সন্তান। আমার বাবা মা লিটারালি প্রাউড ফিল করতো, তো সেখানে দাঁড়িয়ে তার মা যখন বলছে নিজের মুখে যে মেয়েদেরকে আমি পরিচয় দিতে চাই না, এর থেকে মানে নোংরা মানে হতে পারে না, নোংরা হতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে ওনার থেকে এই এক্সপেকটেশন রাখিও না যে আমাদেরকে ছোটদেরকে কিভাবে দেখবে বা মেয়েদেরকে কিভাবে দেখবে আর বয়স্কদের কিভাবে দেখবে, কারণ ওনার তো বেসিক কোনো মানে মানে সেন্সই নেই। উনি এই পরিবেশে থাকার কোনো যোগ্যতা হিসাবেই আমি মনেই করি না যে উনি অ্যাপ্রোপ্রিয়েট। ওনাকে ওই বনে জঙ্গলেও যদি রাখা হয়, ওখান থেকেও পশু পাখিরা রিজেক্ট করবে। আমি এই দেখে আমি বাধ্য হলাম বলতে, কারণ ওদের মধ্যেও একটা ডিসিপ্লিন থাকে যেটা ওনার মধ্যে নেই। এখন আমি এটা দেখে আমি বাধ্য হয়েছি বলতে। আমার হয়তো খারাপ লাগছে, কিন্তু এর থেকে খারাপ ওয়ার্ড আমি আর ইউজ করতে পারছি না। প্লিজ একটু আপনারা এসে এনাকে অন্তত দেখুন, তাহলেই মানে খুব মানে উনি হেল্পফুল হবে।